আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছে তাসনিম হোসাইন। ইরান অভিযোগ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA তাদের দেশের পারমাণবিক স্থাপনা পরিদর্শন শেষে প্রাপ্ত গোপন তথ্যগুলো পরবর্তীতে ইসরায়েলের কাছে ফাঁস করে দিয়েছে। সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কিছু তথ্য ইরানের কাছে আসার পর ইরান এই বিষয়টি নিশ্চিত হয়েছে। গুরুতর এই অভিযোগটি নতুন কিছু বাস্তবতা সামনে এনেছে। পারমাণবিক স্থাপনা সংক্রান্ত তথ্য খুবই মূল্যবান এবং গোপন একটি বিষয়, কিন্তু কেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও পরিচালিত একটি সংস্থা এই ধরনের স্পর্শকাতর তথ্যগুলো ইসরায়েল বা আমেরিকার কাছে ফাঁস করে দেয়? তাছাড়া IAEA এর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এবারই প্রথম নয়। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। ইরান ইতিমধ্যেই জানিয়েছে তারা আগের মতো IAEA-কে আর সহযোগিতা করবে না। বিশেষ করে সংস্থাটির প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসিকে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের কোনো সুযোগ দেবে না। কারণ হিসেবে তারা বলেছে, গ্রোসি এবং তার সংস্থা নিয়মিতভাবেই ইরানের প্রতিপক্ষ ইসরায়েলের কাছে গোপন তথ্যগুলো শেয়ার করছে, আর এই তথ্যগুলো ইসরায়েল আগেভাগে পেয়েছে বলেই তারা ইরানে আক্রমণ করার সাহস পেয়েছে এবং আক্রমণের সময়ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে যথাযথভাবে হামলা করার সক্ষমতা অর্জন করেছে। IAEA এর আলোচিত প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি একজন আর্জেন্টিনীয় কূটনীতিক ও পরমাণু বিজ্ঞান বিশেষজ্ঞ। 2019 সাল থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পরমাণু অস্ত্র ও প্রযুক্তি নিয়ন্ত্রণে বৈশ্বিক পর্যবেক্ষণ ও কূটনৈতিক সংলাপের একজন গুরুত্বপূর্ণ চরিত্র। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাফায়েল গ্রোসি খ্রিস্টান ধর্মের অনুসারী এবং সম্ভবত রোমান ক্যাথলিক মতবাদে বিশ্বাসী, যা আর্জেন্টিনার সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম। তিনি ইহুদি নন, তবে ইসরায়েলের প্রতি তার প্রচণ্ড সহানুভূতি রয়েছে। বিষয়টি অনেকেরই নজরেও এসেছে। বিশেষ করে যখন ইরান তার পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ইসরায়েল অব্যাহতভাবে অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, তখন গ্রোসির নেতৃত্বাধীন IAEA অনেক সময় ইসরায়েলের আশঙ্কাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। এই প্রেক্ষাপটে মুসলিম বিশ্ব ও ইরানের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, গ্রোসি ও তার সংস্থা ইসরায়েলের পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং দ্বৈত মানদণ্ড প্রয়োগ করছে। ইরান বারবার বলেছে যে IAEA ইরানের পরমাণু কার্যক্রমে কঠোর নজরদারি করে, কিন্তু ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার বা পারমাণবিক অস্ত্রের বিষয়ে কোনো প্রশ্ন তোলে না। এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ যে ইসরায়েল আজও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT-তে এখনও পর্যন্ত স্বাক্ষর করেনি এবং ইসরায়েলের কোনো পারমাণবিক কার্যক্রমে আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় নেই। তারপরও রাফায়েল গ্রোসি বা IAEA কখনোই ইসরায়েলের এই অবৈধ পরমাণু অস্ত্র অস্তিত্ব নিয়ে প্রকাশ্যে কঠোর সমালোচনা করেনি। 2022 সালে রাফায়েল গ্রোসি ইসরায়েল সফর করেন এবং প্রধানমন্ত্রী ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে ইসরায়েলের উদ্যোগকে যৌক্তিক ও সিকিউরিটি ইস্যু বলে অভিহিত করেন। তার এই সফর এবং ভাষ্য মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচনা জন্ম দেয়, কারণ একই সময়ে তিনি ইরানে অতিরিক্ত পরিদর্শনের আহ্বান জানান, কিন্তু ইসরায়েলের পরমাণু অস্ত্র ভাণ্ডার নিয়ে কোনো মন্তব্য করেননি। এই দ্বৈত মানদণ্ড IAEA এর নিরাপত্তার প্রশ্নবিদ্ধ করে এবং গ্রোসি ব্যক্তিগতভাবে এক ধরনের পশ্চিমাপন্থী ও ইসরায়েল সমর্থক দৃষ্টিভঙ্গির ধারক হিসেবে চিহ্নিত হন। এর পাশাপাশি রাজনৈতিক ভাষ্য বিশ্লেষকদের মতে রাফায়েল গ্রোসি নিজের অবস্থান এবং ভাষা অত্যন্ত কৌশলীভাবে ব্যালেন্স করেন, তবে বাস্তবে তিনি অনেকটাই পশ্চিমা এবং ইসরায়েলি নিরাপত্তা এজেন্ডার প্রতি দুর্বল। এর ফলে IAEA কাগজে কলমে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান হলেও বাস্তব রাজনীতিতে তা অনেক সময় ইসরায়েলের স্বার্থে সহায়ক হয়ে দাঁড়ায়। মুসলিম বিশ্বের দৃষ্টিতে গ্রোসির এই ভূমিকাকে নৈতিক নেতৃত্বের অভাব এবং আন্তর্জাতিক দায়িত্বে পক্ষপাত দুষ্ট আচরণ হিসেবে দেখা হয়, বিশেষ করে যখন ইসরায়েলের হাতে ফিলিস্তিনি জনগণের ওপর ব্যাপক দমন পীড়নের ঘটনা ঘটে চলেছে। এমনই এক মুহূর্তে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ পরমাণু সহযোগিতা বা কৌশলগত আলোচনার অবস্থান অনেক মুসলিম বিশ্লেষকই ভালোভাবে নেননি।
কিন্তু এবারই প্রথম আইএইএ বা এর প্রধান নিয়ে এরকম একপেশে আচরণের অভিযোগ উঠল তা কিন্তু নয়। এর আগে মোহাম্মদ আল বারাদিকে নিয়েও একই অভিযোগ উঠেছিল। বারাদি ছিলেন একজন মিশরীয় কূটনীতিক ও আন্তর্জাতিক আইনবিদ, যিনি 1997 সাল থেকে 2009 সাল পর্যন্ত এই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তার সময় 2003 সালে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র বর্বর আগ্রাসন চালায়। এই আগ্রাসনের আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে ইরাকের সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। আজকের ইরান পরিদর্শনের মতো তখনও আইএইএ ও জাতিসংঘের পরিদর্শকেরা একাধিকবার ইরাক সফর করেছিলেন। সফরকারী প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এই মোহাম্মদ আল বারাদি। ফলে ইরাক যুদ্ধে তার ভূমিকা আন্তর্জাতিক ও মুসলিম উভয় অঙ্গনে গভীরভাবে বিশ্লেষণ ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। যদিও আল বারাদাই জাতিসংঘে স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে তার সংস্থা আইএইএ ইরাকে কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রমাণ খুঁজে পায়নি, যেমনটা এখন ইরানকে নিয়ে বলছে, তারপরও তাতে কোনো কাজ হয়নি। মোহাম্মদ আল বারাদি শুধু এই পর্যবেক্ষণ দিয়ে ক্ষান্ত ছিলেন। ফলে তার নমনীয় বক্তব্যগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আগ্রাসন থামানো যায়নি। সমালোচকদের মতে, যখন পশ্চিমা শক্তিগুলো আগ্রাসনের জন্য মিথ্যা তথ্য ব্যবহার করে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছিল, তখন একজন নৈতিক কূটনীতিক হিসেবে আল বারাদির উচিত ছিল শক্ত ভাষায় যুদ্ধের বিরোধিতা করা, আন্তর্জাতিক বিবেককে জাগ্রত করা। কিন্তু তিনি সেই জায়গায় ছিলেন নীরব বা অত্যন্ত ভারসাম্যপূর্ণ ভাষায় কথা বলা একজন আমলা, যিনি বাস্তবে পশ্চিমা ন্যারেটিভের পক্ষে অবস্থান নিয়েছিলেন। সে সময় মুসলিম বিশ্বে আল বারাদাইর ভূমিকা নিয়ে অনেক নেতিবাচক প্রতিক্রিয়া জন্ম নেয়। অনেকেই মনে করেন তিনি একজন মুসলিম হিসেবে অত্যন্ত নৈতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে ইরাকের বিরুদ্ধে আগ্রাসনের বিরোধিতা করতে পারতেন। তিনি স্পষ্ট করেই জানতেন, যুক্তরাষ্ট্র কোনো প্রমাণ ছাড়াই একটি সার্বভৌম মুসলিম দেশ ধ্বংস করতে যাচ্ছে, যেখানে হাজার হাজার নিরীহ শিশু, নারী এবং পুরুষ জীবন হারাবে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা দিয়ে দায়িত্ব শেষ করে ফেলা একজন সচেতন মুসলিম কূটনীতিকের পক্ষে গ্রহণযোগ্য নয় বলেই অনেকেই মনে করেছিলেন। সে সময় আন্তর্জাতিক গণমাধ্যমে তার সংযত বক্তব্য এবং যুদ্ধ পরবর্তী শান্তি আলোচনা প্রসঙ্গে পশ্চিমাদের সঙ্গে তার ইতিবাচক সম্পর্ক ইঙ্গিত দেয় যে তিনি হয় পশ্চিমা চাপের কাছে নমনীয় ছিলেন। তিনি অবশ্য তার এই নমনীয় ভূমিকার পুরস্কারও পেয়েছিলেন। 2005 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। অনেক বিশ্লেষক মনে করেন এই পুরস্কার পশ্চিমাদের চোখে তার তথাকথিত নিরপেক্ষ ভূমিকারই পুরস্কার, যা প্রকৃতপক্ষে পশ্চিমা আগ্রাসনের বৈধতা নির্মাণে সহায়ক হয়েছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ বিশ্বব্যাপী পারমাণবিক কর্মসূচিগুলোর ওপর নজরদারি ও মূল্যায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থা। এই সংস্থার কাজ মূলত সদস্য দেশগুলোর পরমাণু কার্যক্রম নিরীক্ষণ করা এবং তা শান্তিপূর্ণ ব্যবহারের আওতায় আছে কিনা তা যাচাই করা। তবে গত 2 দশকে সংস্থাটি বারবার তথ্য ফাঁসের অভিযোগে জড়িয়েছে, বিশেষ করে ইরান, সিরিয়া, লিবিয়া এবং অন্যান্য মুসলিম দেশের বিরুদ্ধে তদন্তের তথ্য গোপনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর হাতে তুলে দেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। এই তথ্য ফাঁসের অভিযোগের মূল ভিত্তি হল সংস্থার গোপনীয় পরিদর্শন প্রতিবেদন, প্রযুক্তিগত বিশ্লেষণ, এমনকি পরিদর্শন চলাকালীন গৃহীত ভিডিও ও উপাত্ত, যেগুলো শুধুমাত্র সংশ্লিষ্ট দেশ ও সংস্থার ভেতরে সীমাবদ্ধ থাকার কথা, তা কখনো কখনো আগেই ইসরায়েল বা মার্কিন প্রশাসনের হাতে পৌঁছে যায়। এসব কারণেই ইরান অভিযোগ করছে যে তাদের পারমাণবিক স্থাপনাগুলো সম্পর্কে আইএইএ এর পরিদর্শনের তথ্য ফাঁসের কারণে ইসরায়েল সেগুলোতে সন্ত্রাসী হামলা চালিয়েছে, যেমন নাতানজ বা ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এমনকি ইরান অভিযোগ করছে যে আইএইএ এর ভেতরে এমন কিছু কর্মকর্তা রয়েছেন যারা ইসরায়েল বা পশ্চিমা গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন সমন্বয়ে কাজ করছেন। শুধু ইরানই নয়, 2007 সালে ইসরায়েল সিরিয়ার দেইর আল জোর এলাকায় একটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেয় বিমান হামলার মাধ্যমে। পরবর্তীতে আইএইএ এই স্থাপনাটিকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে রিপোর্ট প্রকাশ করে, যেখানে ইসরায়েলের গোয়েন্দা তথ্য ছিল তাদের এই দাবির মূল উৎস।
এতে স্পষ্ট হয় যে সংস্থাটি একটি পক্ষের পক্ষাবলম্বন করে রিপোর্ট তৈরি করেছে, যা নিরপেক্ষ সংস্থার কাজ হবার কথা নয়। লিবিয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। গাদ্দাফির সরকারের পরমাণু কর্মসূচি সম্পর্কে আইএই এর তথ্য পশ্চিমাদের হাতে পৌঁছে যায় এবং এরপরই যুক্তরাষ্ট্রের চাপে লিবিয়া সব কর্মসূচি বন্ধ করে দিতে বাধ্য হয়। এর কিছুদিন পরই পশ্চিমা সামরিক হস্তক্ষেপে গাদ্দাফি ক্ষমতাচ্যুত হন এবং দেশটিতে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। তথ্য ফাঁসের এই প্রবণতা শুধু মুসলিম বা তৃতীয় বিশ্বের দেশগুলোর ক্ষেত্রেই দেখা যায়, যা সংস্থাটির দ্বিমুখী নীতি ও পক্ষপাতদুষ্ট আচরণকে স্পষ্ট করে তোলে। ইসরায়েল আজও এনপিটির সদস্য নয়, অথচ আইএইএ কখনো তাদের অস্ত্রভান্ডার নিয়ে কোনো সরব অবস্থান নেয় না। কিন্তু ইরান, সিরিয়া বা লিবিয়ার ক্ষেত্রে সামান্য সন্দেহেই কঠোর নজরদারি, রিপোর্ট তৈরি এবং পশ্চিমাদের হাতে তথ্য পৌঁছে দেওয়া এক রীতিতে পরিণত হয়েছে। ফলে মুসলিম বিশ্ব ও গ্লোবাল সাউথের দেশগুলো আইএই এর নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করে এবং অনেক সময় এই সংস্থাকে পশ্চিমা আধিপত্য বিস্তারের একটি কৌশলগত হাতিয়ার হিসেবেই মূল্যায়ন করে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।